লকডাউন থেকে যেটি সূচনা হয়েছে, এই সূচনা বিন্দু শেষ পর্যন্ত আসলে এই দখলদার সরকারের বিদায়ের পথেই যাবে এবং এই সরকারকে আসলে বিদায় নিতে হবে। এই নভেম্বর আসলে সরকারের জন্য বিদায়ের প্রহরের প্রথম ঘন্টাটি আসলে বাজছে এবং এই 13 নভেম্বরে যে লকডাউন সূচিত হচ্ছে, এটি আন্দোলনকে ভবিষ্যতের ধাপে ধাপে নিয়ে যাবে এবং আন্দোলনকে এমন জায়গায় নিয়ে যাবে যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেক্ষাপটটি তৈরি হবে এবং এই অবৈধ সরকারকে বিদায়ের পথটি আসলে প্রশস্ত হবে। যে এই সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে, যে কারণে কিন্তু যত সময় যাবে দখলদার সরকার আসলে নিজেদের বাক্স পেটলা গুছিয়ে নিয়ে এক্সিট নেওয়ার ধান্দায় তারা আসলে ব্যস্ত থাকবে। আর আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ রয়েছে, আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, আওয়ামী লীগ কতটা শক্তিশালী ফিরবে না ফিরবে, এটি অন্য কারো সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এটি অন্য কারো চাওয়া না চাওয়া, অন্য কারো রাজনৈতিক সমীকরণ, অন্য কারো কৌশল, ক্ষমতায় থাকা ক্ষমতায় না থাকা, কোনো কিছুর উপর নির্ভর করে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির নির্ধারক হয়ে থাকবে এবং এটির কারণ হচ্ছে জনগণের সঙ্গে আওয়ামী লীগের নিবিড় সম্পৃক্ততা। এটির কারণ হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সুদীর্ঘ রাজনৈতিক অবস্থান, যে অবস্থানের মাধ্যমে এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন সবকিছু পেয়েছে। বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পৃক্ততাই আওয়ামী লীগকে করেছে। এটির মাধ্যমে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে, ক্ষমতার রাজনীতিতেও থাকবে এবং সবসময় বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী জায়গায় থাকবে। এবং দেখুন যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা আরো বেড়েছে। এই বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে চালিকা শক্তি রয়েছে, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক যে আলাপ আলোচনা, প্রাসঙ্গিকতা, এই দখলদার সরকারের কৌশল নির্ধারণ, অন্যান্য রাজনৈতিক দলের কৌশল নির্ধারণ, সবকিছুই তো বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে। গোটা বাংলাদেশের কারাগার গুলো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বন্দী করে দিয়েই তো তারা সেটি করেছে। আজকে আওয়ামী লীগের কর্মসূচির উপর নির্ভর করে সরকারের কর্মকাণ্ড কি হবে না হবে সেটি নির্ভর করছে। অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচি নির্ভর করছে আওয়ামী লীগের দিকে তাকিয়ে, এবং বাংলাদেশের মানুষও তাকিয়ে আছে আওয়ামী লীগের দিকে, যারা বাংলাদেশে একটা স্থিতিশীল গণতান্ত্রিক দেশ দেখতে চায়, একটা সবসময় বাংলাদেশে যেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারণাটি প্রতিষ্ঠিত হয়, সংসদীয় নির্বাচনগুলো যেন সবার কাছে গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক হয়, সবাই এর জন্য আওয়ামী লীগের দিকে আসলে তাকিয়ে রয়েছে। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎটা, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমন জায়গায় চলে গেছে যেখানে আওয়ামী লীগে কেবলমাত্র এখান থেকে সঠিক পথে বাংলাদেশকে পরিচালিত করতে পারে। বাংলাদেশে যেসব ভীতির জায়গা তৈরি হয়েছে, শঙ্কার জায়গা তৈরি হয়েছে এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে যেসব যে হুমকিগুলো তৈরি হয়েছে, এই কাজগুলো মোকাবেলা করার ক্ষেত্রে এবং বাংলাদেশের রাজনৈতিক যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে আওয়ামী লীগকে একতরফা ভাবে অবৈধভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে এবং ভবিষ্যতে একতরফা নির্বাচন গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে ভারসাম্যহীনতা তৈরি করেছে, এটি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো আওয়ামী লীগের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হচ্ছে, এটি সাফল্যমণ্ডিত হওয়ার উপরই আসলে এই পুরো যাত্রাপথটি নির্ভর করছে। যে কারণে আওয়ামী লীগ শুধুমাত্র আজকে এই রাজনৈতিক দলের পরিধির মধ্যে সীমাবদ্ধ বিষয়টি সেটি নয়। বর্তমান সময়ে প্রাসঙ্গিকতা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎই আসলে আওয়ামী লীগের সংগ্রামের উপর নির্ভর করছে এবং আওয়ামী লীগ সেটি করবে। বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই সংগ্রাম সাফল্যমণ্ডিত এবং আমাদের ভবিষ্যৎ আসলে রাজপথেই নির্ধারিত এবং এটির যে টাইমলাইন জনগণই নির্ধারণ করবে। লকডাউন এই কর্মসূচিটি ঘোষণা দেওয়া হয়েছে মূলত এই অসাংবিধানিক বেআইনি সরকারের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ রয়েছে, এই সরকারের যে বৈধতা নেই এবং এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত থাকবে এবং মানুষ তার জায়গা থেকে সচেতন নাগরিক রাজনৈতিক দায়িত্ব হিসেবে তারা সেটি পালন করার চেষ্টা করবে। সে কারণে কিন্তু এটি মূলত এক ধরনের অসহযোগ কর্মসূচি। আমরা যদি বলি যে এই কর্মসূচিটির মূল মোটা দাগে এটা অহিংস অসহযোগ কর্মসূচি, যাতে করে এই দখলদার সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের প্রতিহিংসামূলক মামলার কার্যক্রমটি চলমান রেখেছে, বাংলাদেশের মানুষ আসলে বলছে যে নতুন একটি আগরতলা ষড়যন্ত্র মামলা, তো সেই মামলার কার্যক্রম যেন বন্ধ করা হয়, একতরফা নির্বাচনের জায়গা থেকে যেন বর্তমান সরকার সরে আসে এবং বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়, যারা ভবিষ্যতে বাংলাদেশে সকল রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটা ইনক্লুসিভ, একটা ফেয়ার ইলেকশন, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে একটা ইলেকশন তারা করবে। এই লক্ষ্য সামনে রেখে এই লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে এবং এই লকডাউন কর্মসূচিকে ঘিরে কর্মসূচি 13 নভেম্বর, কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই কর্মসূচিটি অলরেডি পালিত হয়ে গেছে। কর্মসূচি ঢাকায় ঘোষিত হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে গোটা বাংলাদেশেই কিন্তু এই কর্মসূচির সমর্থনে মিছিল, মশাল মিছিল, রাস্তাঘাট অবরোধ করার মতো ঘটনা ঘটেছে এবং এটি অহরহ ঘটে যাচ্ছে এবং ঢাকা শহরেও কিন্তু মানুষের একটা স্বতঃস্ফূর্ত সারা উন্মাদনা আমরা দেখতে পেয়েছি। মিছিলগুলোকে কেন্দ্র করে মানুষের
অভূতপূর্ব সমর্থন পাচ্ছে, এবং এই লকডাউনের সমর্থনে মানুষ কিন্তু অফিস আদালতে না যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু জোরালো ভাবে কাজ করা শুরু করছে। কারণ বাংলাদেশের মানুষের মধ্যে একটা বৃহত্তর গণজাগরণ তৈরি হয়েছে, এবং লকডাউন আমি মনে করি যে সেটির একটি এবং এটি কিন্তু একটি আমাদের যে চূড়ান্ত আন্দোলনের কিন্তু এটি একটি সূচনা। কারণ আমাদের মূল লক্ষ্য, বাংলাদেশের মানুষের মূল লক্ষ্য, আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশন বাংলাদেশে আমরা দেখতে চাই, সেটার কারণেই দখলদার সরকারকে সরে যেতে হবে, ট্রাইব্যুনালের অবৈধ ট্রাইব্যুনাল বাতিল করতে হবে। এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করার ব্যাপারে একটা যে মতৈক্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে রাজনৈতিক প্রস্তুতিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এমন জায়গায় চলে গেছে যেখানে আওয়ামী লীগে কেবলমাত্র এখান থেকে সঠিক পথে বাংলাদেশকে পরিচালিত করতে পারে। বাংলাদেশে যেসব ভীতির জায়গা তৈরি হয়েছে, শঙ্কার জায়গা তৈরি হয়েছে, এবং ডেমোক্রেটিক ট্রানজিশনের ক্ষেত্রে যেসব যে হুমকিগুলো তৈরি হয়েছে, এই কাজগুলো মোকাবেলা করার ক্ষেত্রে, এবং বাংলাদেশের রাজনৈতিক যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে আওয়ামী লীগকে একতরফা ভাবে অবৈধভাবে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করার কারণে, এবং ভবিষ্যতে একতরফা নির্বাচন গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে যে ভারসাম্যহীনতা তৈরি করেছে, এটি থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো আওয়ামী লীগের নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হচ্ছে, এটি সাফল্যমণ্ডিত হওয়ার উপরই আসলে এই পুরো যাত্রাপথটি নির্ভর করছে। এই একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি, গণতান্ত্রিক কর্মসূচি, অধিকার আদায়ের কর্মসূচি যারা প্রতিহত করতে চায়, এবং সেটার জন্য যারা রাষ্ট্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, তারাই আসলে সত্যিকারের ফ্যাসিস্ট শক্তি, তারাই ফ্যাসিবাদী রাজনীতি বাংলাদেশে দেখতে চায়। তারা যে বাংলাদেশে কোনো ধরনের অন্তর্ভুক্তিতে বিশ্বাস করে না, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে না, তাদের এই ধরনের কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয়ভাবে অবস্থান, সরকারিভাবে অবস্থান প্রকাশ করার মাধ্যমে তারা তাদের অবস্থানটি আসলে এক ধরনের সিলমোহর লাগিয়ে দিচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বাংলাদেশ ছাত্রলীগ সহ অন্যান্য গণতন্ত্রকামী মানুষের নেতৃত্বে আমরা যেটি করার চেষ্টা, এবং ইতিমধ্যে লকডাউন যেটি ছিল জনগণকে সম্পৃক্ত করা, শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের শক্তিকে বহিঃপ্রকাশ করা, এই দখলদার সরকারের বিরুদ্ধে যে সমর্থন বাংলাদেশের মানুষ প্রত্যাহার করেছে সেটির একটি বহিঃপ্রকাশ ঘটানো, ট্রাইব্যুনালের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে সুস্পষ্ট অবস্থান রয়েছে, বাংলাদেশের মানুষ যে এটিকে মনে করে এক ধরনের প্রতিশোধের ট্রাইব্যুনাল, এক ধরনের প্রতিহিংসার ট্রাইব্যুনাল, এক ধরনের যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধের ট্রাইব্যুনাল, এটি যে এক ধরনের রাজাকারের ট্রাইব্যুনাল বাংলাদেশের মানুষের মনের ভাষায় যদি বলি, এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ করার জন্যই কিন্তু সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক একটা জাগরণ তৈরি হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে আগামীকালকে, এবং ইতিমধ্যেই যেটি হয়েছে, যে মিছিল, অবস্থান কর্মসূচি গ্রহণ করা, শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলা, অফিস আদালতের অসহযোগ কর্মসূচি বাস্তবায়ন করা, এই কর্মসূচিগুলো স্বতঃস্ফূর্ত ভাবে এবং দলীয় ভাবে সেটির বহিঃপ্রকাশ করবে। এবং 13 তারিখেও ইতিমধ্যেই সেটি আসলে সম্পন্ন হওয়ার দিকেই যাচ্ছে। এবং এই দখলদার সরকারের প্রস্তুতি আপনি যদি দেখেন, যে মনে হচ্ছে যে এই দখলদার সরকার যেন যুদ্ধে নেমেছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মজার পোস্ট দেখছিলাম যে রাশিয়ায় ইউক্রেনের যতজন সেনা রয়েছে, আমাদের এই দখলদার সরকারের অবৈধ স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন যে এতজন পুলিশ, এতজন বিজিবি, এতজন আনসার বাহিনী রয়েছে, এটি সংখ্যাটা কিন্তু আসলে তার চেয়ে বেশি হয়ে যায়। তো এই দখলদার সরকারের সত্যিকার অর্থে তারা যে জোর করে ক্ষমতায় টিকে রয়েছে, তারা যে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে, জনগণের সমর্থন যে তাদের আসলে নেই, এবং রাষ্ট্রের সমস্ত শক্তি যে তারা আওয়ামী লীগকে বিনাশ করা, নির্মূল করার কাজে নিয়োজিত রেখেছে, এটি তারা প্রমাণ। এবং একই সঙ্গে এটিও প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে প্রাসঙ্গিক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে। এবং এটিও প্রমাণ করে যে আওয়ামী লীগের একটি শান্তিপূর্ণ অসহযোগ কর্মসূচি, এটির যে শক্তির বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি, এটির মাধ্যমে বাংলাদেশের মানুষের সামনে রীতিমতো এটি পরিষ্কার হয়ে গেছে যে এই আওয়ামী লীগ দেশে কোনো নির্বাচন সম্ভব হবে না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে না। এবং এই দখলদার সরকারকে যে বিদায় নিতেই হবে, এটি যে একটি অনিবার্য বাস্তবতা, এই বাস্তবতা যত দ্রুত মেনে নিয়ে তারা পদত্যাগ করে, সেটি যে সেটি যে একটি অনিবার্য বিষয়, এটি ইতিমধ্যে আসলে পরিষ্কার হতে শুরু করেছে। এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ সামনের দিকে কোন দিকে যাচ্ছে, রাজপথে রাজনীতির নিয়ন্ত্রণ কার হাতে থাকছে, বাংলাদেশের জনমত কার দিকে যাচ্ছে, এবং যে গণতান্ত্রিক শক্তির কথাও যদি বলি, সেই শক্তির খেলায় আসলে আওয়ামী লীগ যে নিশ্চিতভাবে বিজয়ী হতে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই লকডাউন কর্মসূচি ঘিরে এই বিষয়গুলো আসলে ক্রমান্বয়ে ফুটে উঠেছে। এটি এই বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা অসংখ্যবার সেটি প্রমাণ করেছে। কারণ
এই সংগঠনের কর্মীরা জনগণের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে, একটা স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তারা রাজনীতি করে। এবং যখন তারা দেখছে যে এই বিষয়গুলো চ্যালেঞ্জের মুখে রয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অর্জন, সাধারণ মানুষের নিরাপত্তা, স্থিতি, সমৃদ্ধি যখন তাদের চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে, তখন বাংলাদেশের সামনে আসলে লড়াইয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশের সামনে একটি রাস্তা, সেটি হচ্ছে যে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে এই দখলদারের কাছ থেকে, কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করাই হচ্ছে যে এখন সবচেয়ে বড় সাংবিধানিক দায়িত্ব, সবচেয়ে বড় নাগরিক দায়িত্ব, সবচেয়ে বড় রাজনৈতিক দায়িত্বের বিষয়। এবং একই সঙ্গে বাংলাদেশে এই সংগঠনটির নেতাকর্মী অসম্ভব সাহসের পরিচয় দিচ্ছে, মৃত্যুর শিকার হচ্ছে, লাখো নেতাকর্মী কারাগারে রয়েছে, রিমান্ড রয়েছে, আত্মগোপনে থাকতে হচ্ছে, কিন্তু এর পরেও এই বিভীষিকাময় বাস্তবতার মধ্যেও কিন্তু তারা রুখে দাঁড়াচ্ছে। মিছিল ক্রমান্বয়ে বাড়ছে, রাজপথে অবস্থান ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে, কর্মসূচিগুলো আরো বেশি জনগণের অংশগ্রহণ কিন্তু বাড়ছে। এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, ভবিষ্যৎ সম্পর্কে তাদের কাছে একটা সুস্পষ্ট রোডম্যাপ তৈরি হয়েছে, এবং তারা প্রচন্ডভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে এই বাংলাদেশের বিদ্যমান সংকটের একটি সমাধান তারা করবে। শুধুমাত্র নিজেদের দলের প্রয়োজনে নয়, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য তারা সেটি করবেই করবে। এবং তারা এটিও বাংলাদেশের মানুষের সামনে এই আত্মবিশ্বাসটি বাড়ার আরেকটি কারণ হচ্ছে যে সবার কাছে এটি কম বেশি এক ধরনের প্রকাশিত হয়ে গেছে যে এই সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে, যে কারণে কিন্তু যত সময় যাবে দখলদার সরকার আসলে নিজেদের বাক্স পেটটা গুছিয়ে নিয়ে এক্সিট নেওয়ার ধান্দায় তারা আসলে ব্যস্ত থাকবে। এবং একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা তারা জানে যে কোন রাজনৈতিক সিদ্ধান্তটি কখন গ্রহণ করতে হয়, কৌশলটি কিভাবে গ্রহণ করতে হয়। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা জানেন যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে কিভাবে গতিশীল করতে হয়, যে কারণে গোটা সংগঠনের কর্মীরাই আত্মবিশ্বাসী, তারা অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ, তারা নিশ্চিতভাবেই জানে যে এই খেলার ফলাফল কি হতে যাচ্ছে। এবং সে কারণে আমি মনে করি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করুক, তারা মাঠে থাকবে এবং তারা ফলাফল আদায় করে নিয়ে আসলে ঘরে ফিরবে। এটি শুধু বলতে পারি যে বাংলাদেশের যে কোনো নিরপেক্ষ সরকারের অধীনে যদি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী লাভ করবে। এটি দলের প্রতি সমর্থনের একটি বহিঃপ্রকাশ হতে পারে। আরেকটি হচ্ছে যে এটির প্রমাণ আমরা দেখতে পাবো যে এই দখলদার সরকারকে যখন বিদায় নিতে হবে, এবং সেটি তরুণ প্রজন্মের আন্দোলনের মাধ্যমে। এবং আমি মনে করি যে আমাদের সেই উদাহরণের জন্য আর খুব বেশি দিন আসলে অপেক্ষা করতে হবে না। আমি মনে করি যে সেটি খুব দ্রুতই তৈরি হবে, সেটি খুব দ্রুতই ঘটবে। কারণ আসলে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এবং শুধুমাত্র যদি আমি এটি ধরেও নেই যে জুলাই আগস্টের আন্দোলনে অনেকের সম্পৃক্ততা ছিল, কিন্তু যে প্রত্যাশাগুলোকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়নি, কিংবা সমর্থন করেছে, প্রত্যাহার করেছে, কিংবা এক ধরনের আশা তৈরি হয়েছে, কিংবা প্রতিবাদ করেছে, আমি মনে করি যে তার কোনো কিছুই গত 15-16 মাস আসলে প্রমাণিত হয়নি। বরং বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখে যে তাদের স্বপ্ন কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তাদের তরুণ প্রজন্মের স্বপ্ন বিক্রি করে কিভাবে এক একজন কোটিপতি হয়েছে, কিভাবে এক একজনের ব্যাংক ব্যালেন্স বেড়েছে, কিভাবে এক একজন কোটি টাকার গাড়ি হাতিয়েছে, কিভাবে এক একজন রাজনৈতিক দল তৈরি করেছে সরকারের পৃষ্ঠপোষক, শুধুমাত্র গুটি কয়েকের ভাগ্য বদলেছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে। সাধারণ শিক্ষার্থীরা লাশ হয়েছে, আর একজন বাংলাদেশে কোটিপতি হয়েছে। এই তো বাংলাদেশের বাস্তবতা। যে কারণে, এবং যে ছেলেটি, মানুষ কি দেখছে, যে ছেলেটি কিছুদিন আগেও হয়তো টিউশনি করতো, কিংবা অন্য সবার কাছে সহযোগিতা নিয়ে শিক্ষা কার্যক্রম, অন্যান্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতো, আজকে যখন সেই একই তার সহপাঠী, তার অনুজ কিংবা অগ্রজ, সে যখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোনো ধরনের আইন, কোন ধরনের নিয়ম, সমস্ত কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে আসলে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, নিজেদের অর্থবিত্ত বৈভব তৈরি করেছে, তো স্বাভাবিকভাবে এর চেয়ে বড় উদাহরণ, এর চেয়ে বড় দৃষ্টান্ত মানুষের কাছে কি রয়েছে? প্রতারণার, অনৈতিকতার, দুর্বৃত্তায়নের, দুর্নীতির সবচেয়ে বড় উদাহরণ তো হচ্ছে যে এই যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে নিজেদের ভাগ্য বদলে দিয়েছে, মানুষের ভাগ্য বদলে দেওয়ার কথা বলে। তো সে কারণে আমি মনে করি যে তরুণ প্রজন্ম অনেক বেশি সচেতন, এবং তারা যখন সেটি একেবারে সচেতন ভাবে দেখতে পেয়েছে, পার্থক্যটা যখন তারা অনুভব করেছে, তখন স্বাভাবিকভাবেই এই দখলদার সরকারের প্রতি মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, ঘৃণা তৈরি হয়েছে, প্রতিরোধ তৈরি হয়েছে, সেটিও আমি মনে করি যে ধাপে ধাপে আমরা দেখছি, এবং সেটি আরো বাড়বে। শিক্ষা
জনিত যে সংকটের মুখে সে পড়েছে, সামাজিকভাবে যে সংকটের মুখে সে পড়েছে, বিভিন্ন ধরনের রাষ্ট্রের দমনপীড়ন নির্যাতনের যে শিকার হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীর ক্ষতিপূরণ দিতে হবে এবং রাষ্ট্রের কাছ থেকে আমরা সেটি আদায় করব। আরেকটি হচ্ছে যারা এই ধরনের অন্যায় কর্মকাণ্ডগুলো বৈধতা দিচ্ছে, অন্যায় কর্মকাণ্ডগুলো যারা এটি তৈরি করছে, বাস্তবায়ন করছে, বিশ্ববিদ্যালয়গুলোর এক একজন ভিসি হয়ে বসেছে, বিভিন্ন চর দখলের মতো, হল দখলের মতো তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে বসেছে, অথচ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। কোন আইনের উপর ভিত্তি করে, কোন অপরাধের উপর ভিত্তি করে কাকে কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি প্রশাসক হোক না যাই হন, তার সেটি দেখার দায়িত্ব ছিল। আজকে আমি গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোর শিক্ষা প্রশাসনের দায়িত্বে যারা আছেন, যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছেন, বেআইনি ভাবে করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের কর্মী কিংবা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যারা এই ধরনের প্রহসন অন্যায় চাপিয়ে দিয়েছেন, আমি মনে করি যে সবাই ফৌজদারি অপরাধ করেছেন, নৈতিক অপরাধ তো বটেই। এবং এই প্রত্যেকটির সঙ্গে আমি সুস্পষ্ট ভাবে এটি পরিষ্কার হয়ে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি ঘটনায় আমাদের ভুক্ত করা আছে, যারা অপরাধ করেছে তাদের অপরাধের শাস্তি সময় মতো সুনিশ্চিত করা হবে। এটি এই মেটিকুলাস ডিজাইনের সঙ্গে যারা সম্পৃক্ত, বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, জুলাই আগস্ট করেছে, আগস্ট পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে যারা করেছে, তারা তো বিচারিক প্রক্রিয়ার আওতায় অবশ্যই আসবে। আর আরেকটি দিক হচ্ছে যে এখানে এই ইন্ডেমনিটি, এই এক টুকরো অবৈধ কাগজ দিতে কি এসে যায়, এই দখলদার সরকারই তো অবৈধ। এর আগেও তো ইন্ডেমনিটি দিয়েছে, সেই ইন্ডেমনিটি কি বঙ্গবন্ধু খুনিদের রক্ষা করতে পেরেছে? আইনগত প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় তাদের শাস্তি নিশ্চিত করা হয়েছে।